হাসবেন কাশবেন, তবে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমি বলেছিলাম কেমন আছি, তিনি ওনারটাই বলছেন। এই যে ভাবিটা, এই ভাবিটা কি আসলে আপনার অরিজিনাল বউ না আপনার ভাইয়ের বউ? দিন শেষে সবাই এন্টারটেইন হতে চায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা প্লে করেছেন আমাদের আজকের প্রতিদিনের সংবাদ আয়োজিত রম্য অনুষ্ঠান কমেডি লাইফ। আমি ইমরান হোসেন আকাশ আপনাদের সাথে আছি। আপনারা যারা আমাদের এই ভিডিওটি প্লে করেছেন, যদি নতুন হয়ে থাকেন, গতকালকে পর্বটি না দেখে থাকেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আসেন, তারপর এসে আবার নতুন করে এই পর্বটা দেখেন। আমরা একটু অন্যভাবেই শুরু করতে চাই, অন্যরকমভাবেই, কারণ হচ্ছে এটি অন্যরকম একটা অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে একজন অন্যরকম মানুষকে ডেকেছি, যিনি অনেক গুণে গুণান্বিত। তিনি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, আবার তিনি একজন ম্যাজিশিয়ান, পাশাপাশি তিনি আগুন নিয়েও খেলা করেন, ভাবিকে নিয়েও গবেষণা করেন। তরুণদের ক্রাশ, আমাদের সবার প্রিয়। কেমন আছি? আমি খুব ভালো আছি, এবং ভালো আছি বলে আজকে আসতে পারলাম আর কি। প্রিয় দর্শক, আমি বলেছিলাম কেমন আছি, তিনি ওনারটাই বলছেন। তো ফজলুল হক সাকিব ভাই, জি, আমি একদম শুরু থেকেই জানতে চাই, আপনার পড়াশোনা কোথায়, জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান বগুড়াতে, এটা আমার হোম টাউন। পড়াশোনাও বগুড়াতে শেষ করেছি, অনার্স মাস্টার্স শেষ। ঢাকায় এসে হচ্ছে মাইক্রো ফাইন্যান্স উপর ডিপ্লোমা কমপ্লিট করেছি। এখন একজন প্রাইভেট সার্ভিস হোল্ডার। পাশাপাশি স্ট্যান্ড আপ কমেডি চর্চা করছি, জোকস তো মানে ছোটবেলা থেকেই করা হয়, এখন একটু প্রফেশনালি মুভ করছি। কর্পোরেট জগৎ থেকে স্ট্যান্ড আপ কমেডি জগতে কিভাবে সম্ভব? মানে একটু কঠিন হয়ে যায়, কারণ কর্পোরেট একদম খুব চারিদিক মানে কাজ আর কাজ কাজ। তা এর মাঝেও একটু করার নিজের সময় বের করে নিতে পারি, কারণ ওই জিনিসটা আমার ছোট থেকেই আছে। মানে ছোটবেলাতে আমি স্থানীয়ভাবে যেটা আমরা করি, স্থানীয় করেছেন? হ্যাঁ, স্থানীয়। তারপরে জেলায়, তারপরে বিভাগে করেছেন, থিয়েটারে করেছি দীর্ঘদিন, 12 বছর আমার থিয়েটার করার সুবাদে মানে কালচারটা ভেতরে আছে। যতই জব করি দিন শেষে অনেক মিস করি যে কিছু একটা করতে হবে। তো ঢাকা তো অনেক বিজি লাইফ, এর পাশাপাশি যতটুকু সময় পারি অফ ডেতে এবং আফটার অফিস কালচারাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করি। আর এখন প্রেজেন্ট সিচুয়েশন আমার মনে হয় স্ট্যান্ড আপ কমেডিটা একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। এখনো যদিও আমরা রাইজিং পজিশন, তবে একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, নাচ গান এগুলো অনেক হয়েছে। তো এর পাশাপাশি কোনো একটা প্রোগ্রামে স্ট্যান্ড আপ কমেডি না থাকলে যে কতটুকু সৌন্দর্য কমে যায়, এটা অনেকে এখন উপলব্ধি করছে। নাচ গান অনেক তো হলো, দিন শেষে সবাই এন্টারটেইন হতে চায়, সুতরাং একটু হাসতে চায়, প্রাণ খুলে হাসতে চায়। ঢাকা শহরেও না, ঢাকা শহরের বাইরেও সবাই একটু দিন শেষে এন্টারটেইন হতে চায়, প্রাণ খুলে হাসতে চায়। তো স্ট্যান্ড আপ কমেডিটা খুব দরকার। আমরা কয়েকজন যারা চেষ্টা করছি, বা ইনক্লুডিং ইউ অলসো, একটা ভালো একটা জায়গায় প্ল্যাটফর্মটা তৈরি করার জন্য। প্রিয় দর্শক, আমরাও কিন্তু আপনাদেরকে প্রাণ খুলে হাসাতে চাই। এই আয়োজনটি করেছে কিন্তু আমাদের প্রতিদিনের সংবাদ। তো আপনারা যারা এই কমেডি করেন, বা আমরা যারা কমেডি করি, কমেডি করতে গিয়ে এমন কি হয় না যে আমরা সিরিয়াস কোনো কথা বলছি সেটা কমেডি আকারে নিয়ে নিচ্ছে ফ্যামিলি? হ্যাঁ, নিয়ে নেয় তো। এই বিয়ের কথা বললে, যে আমি কয়েকদিন আগে বলছিলাম যে আম্মু আমি বাড়ি আসবো এবং হচ্ছে যে বিয়ের জন্য তোমরা পাত্রী দেখো, বিয়ে করব। তো বিয়ে যে করবো এটা বাড়িতে বলেছে, এটা তারা মজা হিসেবে নিয়েছে, জোক হিসেবেই নিয়েছে, এবং তারা এটা নিয়ে খুব মজা করতেছে। হ্যাঁ, হাসাহাসি। কারণ অফিসে কোনো কাজের কথা বললেও সবাই এটা, অনেকেই কিছু কিছু ব্যাপারটা মজা করে নেয় আর কি। তো এটা আমিও এনজয় করি আর কি। তার মানে হচ্ছে হাসাহাসিটা আপনি এনজয় করেন। আমি আপনার ফেসবুক একজন ফলোয়ার, আমি আপনার ফেসবুকে দেখেছি আপনি ভাবিকে নিয়ে অনেক গবেষণা করেন। এই যে ভাবিটা, এই ভাবিটা কি আসলে আপনার অরিজিনাল বউ না আপনার ভাইয়ের বউ, না আসলে কে আসলে? অ্যাকচুয়ালি এটা আমার ক্রিয়েট করা একটা ভাবি। আমি অনেকদিন থেকে ফেসবুকে লেখালেখি করি, এবং আমার হচ্ছে জোকসের বইও আছে 9টা। তো লেখালেখি করার সময় মনে হলো একটা ক্যারেক্টার বেস ধরে আমি একটু ফেসবুকে একটু এস্টাবলিশড করি, দেখি পারি কিনা। যেহেতু আপনি স্ট্যান্ড আপ কমেডি করি, আপনারও বা অনেকের পছন্দের একটা চরিত্র থাকে, যেটা নিয়ে আমি মজা করি, কথা বলি যে আমার এই মন্টু ভাই, আমার ক্যারেক্টার আছে একজন ক্যারেক্টার, হ্যাঁ লেখা। তো এইরকম একটা এস্টাবলিশড করি, যেটা খুব ইয়াং জেনারেশন যেহেতু ফেসবুকে দ্যাটস হয়, তারা খুব মজা পাবে। এটা আমার ক্রিয়েট করা। তো এই ভাবিকে এবারে আপনি ভাবিকে নিয়ে হাসাবেন না নিজে নিজে হাসবেন? না, আমিও হাসতে চাই এবং দর্শকদেরও হাসাতে চাই। তো আমি যেহেতু হচ্ছে যে ওই যে বাড়ির কথা বলছিলেন, তো বাড়িতে গেলে যেটা হয় যে আমি ছোটবেলায় হারাই যাই আর কি। কারণ ওখানে আমার, এখানে ঢাকায় যারা আছে দেখ, কর্পোরেট কলিগ সহকর্মীরা, ওখানে গেলে আমার বন্ধু, ওই যেটা বলে ন্যাংটাকালের বন্ধু, যাদের সাথে আমি সময় কাটিয়েছি। ওই সময়টা আপনারও ছিল? ওই ছিল ওইটা। তো আপনি কি ভাবছেন ওই সময় পার করে আমি হঠাৎ এত বড় হয়ে গেছি? ঢাকা শহরে ওই সময়টা পাওয়া যায় না আর কি। তো ছোটবেলায় যেটা হয় যে ওই খোলা যে ঈদের আনন্দ, সেটা কিন্তু এই বড়বেলায় আসে
একেবারে আর পাই না, কারণ এখন ডিজিটাল হয়ে গেছে। ছোটবেলায় আমরা দৌড়ঝাঁপ মাঠে ঈদ করেছি, সেটা এখন ফেসবুকে চলে আসছে। আগে কোলাকুলি করতাম, এখন ডিজিটাল হয়ে গেছে, সবাই ভিডিও কল করে। আগে আমরা হচ্ছে যে সালামি দিতাম, এখন সেটা আমরা বিভিন্ন অ্যাপ দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আগে হচ্ছে যে আমরা নিজেরা কার্ড তৈরি করতাম, ঈদের কার্ড, এখন হাতে আর্ট করে। এখন দেখা যাচ্ছে সেটা কি করেছে, ডিজিটালি একটা ব্যানার পোস্টার হয়ে যাচ্ছে, ফেসবুকে পোস্ট করছি এবং সবাইকে ইনবক্স করে দিচ্ছি। আমরা ডিজিটাল হয়ে গেছে, মানে আমরা এখন ডিজিটাল যুগের ডিজিটাল আদিম মানুষ হয়ে গিয়েছি। আর এই ডিজিটালের যুগে যারা ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিদিন সংবাদে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের প্রত্যেকে ডিজিটালি হৃদয়ের রাজধানী থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না, হাসবেন কাশবেন, তবে আমাদের সাথেই থাকবেন। আর জানিয়ে দিচ্ছি এই অনুষ্ঠানটি কিন্তু আমরা আপনাদের সাথে কন্টিনিউ করতে চাই। আমাদের কিছু কমেন্টস করে জানাবেন যে অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখতে চান কিনা। আপনারা স্ট্যান্ড আপ কমেডি শুনতে চাই, দেখি স্ট্যান্ড আপ কমেডি। স্ট্যান্ড আপ কমেডি কি বসে করে না দাঁড়িয়ে করে? স্ট্যান্ড আপ কমেডি বসে দাঁড়ানো। স্ট্যান্ড আপ কমেডি হচ্ছে তাৎক্ষণিক আপনার হাস্যরস ক্রিয়েট করার মতো ক্ষমতা থাকতে হবে, তাৎক্ষণিক হাস্যরস তৈরি করে দর্শকদের এন্টারটেইন করতে হবে, মজা দিতে হবে, এটাই স্ট্যান্ড আপ। আপনি তো কমেডি করছেন, এনটিভি হাস্যতে ছিলেন, এর বাইরে আপনি যতটুকু জানি যে বাংলাদেশের নতুন একটা বিষয় নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন, যেটাকে বলা হচ্ছে ফায়ার স্পিনিং। তো এই বিষয়টা আপনার মাথায় কেন আসলো বা কেন এটা নিয়ে কাজ করছেন আপনি? ফায়ার স্পিনিং আগে আমি টিভিতে দেখেছিলাম অনেক আগে। তো ঢাকায় এসে আমি একটা শোতে হঠাৎ করে ফেস টু ফেস মানে লাইভ দেখি এবং এত এক্সাইটেড মানে হয়েছিলাম যেমন এটা আমার কালকেই শিখতে হবে। তো হঠাৎ করেই যেহেতু দেখেছি এবং ওনাদের সাথে আমার একটু কমিউনিকেট করার চেষ্টা করলাম, তো দু একজনের সাথে কমিউনিকেট হয়েছে। পরে এটা যেহেতু বাংলাদেশ খুব মাচ পিপল করে না, খুব কম লিমিটেড করে, এবং একটা গ্রুপের সাথে আমি যুক্ত হলাম, ওনারাই মোটামুটি করতো। তো ওদের সাথে প্রাইমারিগুলো আমি শেষ করেছি, যেহেতু এটা ছোটবেলা থেকে একটা এর প্রতি উইকনেস ছিল যে ডিফারেন্ট কিছু আর্টগুলো প্র্যাকটিস করার, তো তার মধ্যে এটাও একটা ছিল। তো ঢাকায় এসে এটা যখন সরাসরি লাইভ দেখেছি এবং তাদের খোঁজ পেয়েছি, তারপরে আমি খুব দেরি করিনি, তাদের সাথে যুক্ত হয়ে যাই। প্রাইমারিগুলো এখানে শেষ করি, সেকেন্ডারিগুলো আমি থাইল্যান্ডে কয়েকবার গিয়েছি, গিয়ে ওখানে থাইল্যান্ডের ব্যাংককে এটা ছিল। তো ওইটাতে আমি হচ্ছে যে সুকুম্বিত এরিয়ায়, তো ওখানে আমি 2 বার গিয়েছিলাম, যে ওখানে কিছু অ্যাডভান্স লেভেলগুলো শিখেছি। তারপরে বাংলাদেশে ব্যাক করলাম, গ্রুপ করে পারফরমেন্স করছি ফায়ার স্পিনিং। তো এটাকেই আরো কি করে বাচ পিপলের কাছে ফায়ার স্পিনিং নিয়ে যাওয়া যায়। তো অনেকেই বলে যে আগুন নিয়ে খেলা খেলি, এই তো আগুন নিয়ে খেলি বলে এর মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে এবং দর্শকরা মজা পায়। যার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই সেটা কিন্তু দর্শক মজা পায় না, কোনো রিস্ক ও নেই, কিছু নেই, নিরামিষ। অনেক আছে না সাপ ফোস করে, ওটা কিন্তু কোনো কিছু সবলও দেয় না, মানে কিছু করতেও পারে না। তা আমি শুধু ফায়ার স্পিনিংটা ট্রাই করছি। অন্য কোনো আগুন নিয়ে খেলেন? অন্য কোনো আগুন নিয়ে মানে এই জিনিসটা আপনার মতো আমার হয়ে উঠলো না, মানে প্রেম করার। ওই জীবনে একবার মানে ছ্যাঁকা খাওয়ার পরে প্রেম এসেছিল, একবার প্রেম এসেছিল ছ্যাঁকা খাওয়ার পরে, আর এই লাইনে খুব একটা মনে হয়নি আমি শাইন করতে পারবো। আচ্ছা প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ফজলুল হক সাকিব ভাই এখনো ব্যাচেলর আছেন, এখনো প্রেম করেন না? যদি মনে হয় যে প্রেম করেন, তাহলে কাকে করেন একটু মেনশন দিয়ে আপনারা তাকে এখানে নিয়ে আসবেন, আমরা তার সাথে পরিচয় হতে চাই। অবশ্যই তাকে নিয়েও আমরা কমেডি করতে চাই, কারণ আমাদের সাকিব ভাই আগুন নিয়ে খেলেন এবং আগুন নিয়ে খেলার জন্য তিনি মাঝে মাঝে ব্যাংকক যান। তবে আকাশ ভাই একটা কথা বলি, দর্শকদের জন্য এটা একটা গুড নিউজ যে আমি এখনো ব্যাচেলর আছি, সিঙ্গেল আছি। যদি কোনো এই মুহূর্তে ভিডিও দেখছেন যে কেউ একজন এরকম সুদর্শন আগুনওয়ালা পাত্রকে খুঁজছেন, তিনি কমেন্টস করতে পারেন, আমরা আপনার সাথে যোগাযোগ করব। তো আপনি তো উল্টাপাল্টা জোকস লেখেন, আমি যতটুকু জানি। আচ্ছা, আপনি এই উল্টাপাল্টা জোকস কেন? উল্টাপাল্টা জোকস হলো এইটা আমরা প্রথমে আমাদের এক সহকর্মী ছিল তৌহিদ, তো আমরা মূলত আমি একটু চেষ্টা করছিলাম যে বই নিয়ে একটু লিখবো, আসলে স্ট্যান্ড আপ কমেডি করছি অনেক, একটু ডকুমেন্টেড কিছু থাক আমার লেখা টেখা কিছু। তো ওগুলো নিয়ে আমার মানে জোকস, আমরা স্ক্রিপ্ট রাইটিং আপনিও করেন বা স্ট্যান্ড আপ কমেডিয়ানদের এটা কিন্তু করতে হয় সারাক্ষণে, যে চর্চা করতে হয়। তো ভাবলাম এটা একটা নিয়ে বই আকারে করলে কেমন হয়, এটা পাবলিশড হলে আরো ভালো লাগবে, আমার সারা জীবনের জন্য একটা ডকুমেন্ট থেকে যাবে। তো আমার সহকর্মী একজন ছিল তৌহিদ, ওর সাথে একটু কথা বললাম, তো দুইজন মিলে প্ল্যান করলাম। তো যেহেতু উল্টা পাল্টা হওয়ার অন্যতম কারণ হলাম দুইজন মিলে বইটা তৈরি করেছি, লিখেছি। তো ওই বইটা যখন খুলবে, এক পাশ থেকে আমার লেখাগুলো আসবে, আরেক পাশ থেকে আমার সহকর্মীর লেখা আসবে। তো আমরা যারা স্ট্যান্ড আপ কমেডিয়ান, আমাদের লাইফটা সবসময় স্ট্যান্ড আপ কমেডি থাকে, আমরা সবসময় কমেডির মধ্যে থাকি। আমরা হাসলেও কমেডি করি, কাশলেও কমেডি করি, আমাদের সাকিবের জাদু করে। আমরা এখন জাদু দেখবো, জাদু দেখবো। এটা কি কাপড়? কাপড় একদম ভাবির ওড়না, সলিড কাপড়। এটা হচ্ছে ভাবির ওড়না।
নাড়ালে কি হয়? বুঝলাম না কিছু। একদম হচ্ছে যে এই ভ্যানিশ করে ফেললাম আর কি। ম্যাজিক অ্যাকচুয়ালি ছোট পরিসরে একটু করা ডাফ, এটাতে একটু আগুনও আছে, ফায়ারও করতে হয়, কিন্তু স্টুডিওর জন্য আমরা ফায়ার করলাম না, উইদাউট ফায়ার আমি একটু শর্ট করে আর কি দেখালাম আর কি। আমি একটু দর্শকদের ম্যাজিক একটু শিখিয়ে দিতে চাই, ইনক্লুডিং ইউ অলসো, যে আপনি বা দর্শকরা খুব কম সময় বড় লোক হওয়ার জন্য টাকা ডাবল করবে কিভাবে। আপনি যদি ধরেন 5 লাখ টাকা ডাবল করতে চান, 5 লাখ টাকা নিয়ে আয়নার সামনে দাঁড়াবেন, দেখবেন 10 লাখ টাকা হয়ে গেছে। চাইলাম যে জাদুটা শিখে যদি টাকা বাড়াতে পারে, কিন্তু এই টাকা এইভাবে বাড়াইলেন। একটু শর্টকাটে এর চেয়ে ভালো বুদ্ধি আর হয় না। জাদু আমিও জানি। আচ্ছা তাই দেখবো। তো আজকে এই অনুষ্ঠানে আসবো, সকালে বের হয়ে মন্টু ভাইয়ের সাথে দেখা। তো মন্টু ভাইয়ের সাথে দেখা অনেকদিন পর। বললাম, মন্টু ভাই কেমন আছো? তুমি তো এই বিয়ে শাদী করে একবার গায়েব হয়ে গেলে, ঘটনা কি? তো মন্টু ভাই আমাকে বলতেছে, আর বলিস না রে, বিয়ের আগে ছিলাম মন্ত্র নিয়ে, আর বিয়ের পরে আছি যন্ত্রণা নিয়ে। আসলে কেউ মন্ত্র নিয়ে থাকে, আর কেউ যন্ত্রণায় থাকে, বা যন্ত্র নিয়ে থাকে, যেটা নিয়ে থাকুক না কেন, প্রত্যেকে এক একটা ঝামেলা থেকে, ঝামেলা থাকে বিধাই তাদেরকে হাসতে হয়। প্রচুর হাসলে হার্ট ভালো থাকে, মন ভালো থাকে, মন ভালো থাকলে আপনার ফেসে স্মাইল থাকে, আপনার ফেসে স্মাইল থাকলে আপনার ভাবিকে নিয়ে আপনার কোনো প্যাচ হয়েছে কিনা? হ্যাঁ, ভাবিকে নিয়ে প্যাচের শেষ নাই, আসলে ভাবিকে নিয়ে প্যাচ নাই। আসার সময় দেখলাম জ্যাম পড়ে গেছে, প্রচুর জ্যাম। তো হচ্ছে যে জ্যামের মাঝে দেখলাম একটা গাড়ির থেকে আরেকটা গাড়ির ছেলে মেয়ের মধ্যে প্রেম হয়ে গেল, মানে কথাবার্তা এই সেই করে তারা বের হয়ে একটা কফি শপে ঢুকলো, চা খেতে বসলো, মানে ডেটে বসে গেল। ফ্লাইং প্রেম প্রীতি কিন্তু হয়ে যাচ্ছে। তো এরকম প্রেম যাদের হয় তাদের উদ্দেশ্যে বলি, এরকম রাস্তার প্রেম কিন্তু রাস্তায় শেষ হয়ে যাবে, এটা কিন্তু ঘর পর্যন্ত যাবে না। তো সুতরাং এটা নিয়ে কিন্তু কেউ এক্সাইটেড বা কোনো প্ল্যানও করবেন না। আসলে যারা প্রেম করছেন পালিয়ে করেন, পিতামাতাকে জানিয়ে করেন আর না জানিয়ে করেন, তবে রাস্তায় কখনো প্রেম করবেন না। যদি করতে হয় বিয়ে করুন, বিয়ে করার পরে প্রেম করুন। কারণ অন্যের বউকে মানে বাসার চেয়ে নিজের বউকে ভালোবাসার উত্তম। কারণ আপনি যার সাথে প্রেম করছেন তিনি আপনার সাথে বিয়ে হচ্ছে না, তিনি আরেকজনের সংসারে চলে যাচ্ছেন। তো আপনি কেন আরেকজনের বউকে ভালোবাসবেন? তবে যারা আমার মতো একটা বিয়ে করেছেন তারা আরেকটা বিয়ে করার স্বপ্ন দেখতে পারেন, যদি ভাবি রাজি থাকে। বিয়ে হয় 2টা সিজনে বেশি করে, একটা হচ্ছে যে শীতকালে, আরেকটা হচ্ছে ঈদের পর। আচ্ছা, তো ঈদের পরে শান্ত বিয়ে হয়ে যায়। তো শীতকালে যেগুলো বিয়ে হয়ে মানে বেঁচে যায় সেগুলো হচ্ছে যে রোজার ঈদে শেষ হয়ে যায়। রোজার ঈদে যেগুলো বিয়ে হয় সেটা কুরবানির পর, এগুলো কুরবানি হয়ে যায়, একটাও থাকে না। মানে আপনার এই যে কোরবানির পর কোরবানি হয়ে যায়, বুঝলাম। আমরা ভয় আছি যে আপনারা কোরবানি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার কি বাসায় আসলে বিয়ে নিয়ে কোনো আলোচনা হচ্ছে? না, বাসায় তো সবসময় এই নিয়ে আলোচনা চলে, এবং আমি এটা নিয়ে খুব ভয় আতঙ্কে থাকি। এই বুঝি শেষ হয়ে গেল, এবার যতদিন চলা যায় আর কি। যেহেতু ঢাকায় থাকেন, ব্যাচেলর, একাই তো থাকেন? হ্যাঁ, একাই থাকি। ঢাকায় কি আবার মানে কিছু আছে কিনা? এরকম সেটা তো আগেই ঘোষণা দিয়েছি দর্শকদের যে আমি এখন পিওর সিঙ্গেল। অনেকে ছাকা খাওয়া সিঙ্গেল আছে, আপনার মতো অনেকেই আছে, কিন্তু আমি পিওর সিঙ্গেল। তো সুতরাং এখনো কেউ নেই, আই হ্যাভ নো ওয়ান। না, আমি সিঙ্গেল নই, আমি বিবাহিত, আমার 2টা কন্যা সন্তান আছে আর কি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তবে বিয়ে করব আরেকটা, করতে পারে, কারণ তো জায়েজ আছে। হ্যাঁ, অ্যাডভান্স কংগ্রাচুলেশন। কারণ আমি যতটুকু জানি যে ছেলেদের সংখ্যা বেশি, মেয়েদের সংখ্যা কম। তো ওদের তো একটা ভাগ নেওয়া লাগবে, এটা তো আমার দায়িত্ব, ইমানি একটা দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতেছি। আমার ভাগটা আপনি মারতে চাচ্ছেন, এরকমটা একটা প্ল্যান। প্রিয় দর্শক, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা 2-3টা করে বিয়ে করতেছেন। কারা কারা করেছেন, কারা কারা করতেছে, একটু মেনশন করে তাদেরকে আমাদের এই পেজে নিয়ে আসুন। আর আমাদের এই পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আমাদের সাথে থাকুন। তো আমরা যাওয়ার আগে অবশ্যই একটা কমেডি গান আমি আপনাদেরকে শোনাতে চাই, কেন আসলে দেশের চ্যানেলগুলো দেখা উচিত। মা আব্বারে ছাড়তে পারে, আব্বারে মা ছাড়তে পারে, মা আব্বারে ছাড়তে পারে, আব্বারে মা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল, হাইরে হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল। বলেন ঠিক কিনা? একদম একদম, এ আর বলার অপেক্ষা রাখে না। প্রতিজ্ঞা ছাতিয়া দেখে আম্মা ঘরে বসে, পুরানো বাংলা ছবি দেখতে আব্বা তখন আসে। আমি খেলা দেখতে গেলে খাই দুজনার গাল। হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল। আবার কাজের বুয়া কি জানেন? কাজের বুয়া মর্জিনা দেখে হিন্দি ফিল্ম শো,
গাড়ির ড্রাইভার বাচ্চু রে কয় তুমসে প্যার করতি হো, বিশ্বাস তার প্যার কা বন্ধন, বিশ্বাস তার প্যার কা বন্ধন, কিতনা আচ্ছি হাল। হা হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল। তাই হিন্দিকে ছাড়ুন, দেশি চ্যানেল দেখুন, দেশের চ্যানেলের সাথে থাকুন, প্রতিদিনের সংবাদের সাথে থাকুন। শেষে একটা মন্টু ভাইয়ের গল্প দিয়ে আমি শেষ করতে চাই। মন্টু ভাই অ্যাকচুয়ালি প্রেমে একবার, উনি অনেকবার প্রেমে পড়েছে, তো ফাইনালি একটা প্রেমে উনি ছাগা খায়, ব্যর্থ হয়ে উনি সিদ্ধান্ত নিয়েছে একেবারে আত্মহত্যা করবে। উনি একটা বিল্ডিং এর, একটা 20 তলা বিল্ডিং এর 5 তলায় গিয়ে দাঁড়াইছে যে আমি 5 তলা থেকে পড়ে লাফ দিয়ে আত্মহত্যা করবো, এই জীবন আর রাখবো না। তো উনি 5 তলায় গিয়ে দাঁড়িয়েছে যে আত্মহত্যা করার জন্য। তো আমাদের একটা ফ্রেন্ড দৌড়ে এসে বললো, এই মন্টু ভাই জানিস উনি না একটা মেয়ের জন্য মানে লাভ দিয়ে আত্মহত্যা করবে। আমরা বাপরে, একটা মেয়ের জন্য জীবন উৎসর্গ করে দিবে, হতে পারে? আমরা থাকতে আমরা গেলাম, কে মন্টু ভাইকে বুঝালাম, উনি কিছুতেই বুঝবে না, উনি 5 তলা থেকে লাভ দেবে। তো আমরা নিচে স্প্রিং আলা গদি বিছিয়ে দিলাম যে মন্টু ভাই লাভ দেবে, বাস স্প্রিং করে হচ্ছে যে বেঁচে যাবে, কোনোভাবে আর মরবে না। তো মন্টু ভাই প্রস্তুত, আমরাও প্রস্তুত, স্প্রিং আলা গদি বিছিয়ে দিছি। মন্টু ভাই 5 তলা থেকে লাভ দিলে স্প্রিং করে 10 তলায় চলে গেল। আচ্ছা। তো এবার মন্টু ভাই 10 তলায় গিয়ে আবার প্রস্তুতি নিছে যে আমি লাভ দিয়ে মরবো, আজকে আসছি আত্মহত্যা করেই যাব। তো উনি আবার 10 তলা থেকে লাভ দেওয়ার প্রিপারেশন নিল। আমরা এবার কি করা যায়, মন্টু ভাইকে তো আটকাতে হবে। আমরা ওই স্প্রিং আলা গদির পর এবার সুপার গুলো আঠা লাগিয়ে দিছি যে ব্যাটা লাভ দেবে, আটকে যাবে, শেষ। তো মন্টু ভাই প্রস্তুত, আমরা আঠা লাগিয়ে প্রস্তুত। মন্টু ভাই 10 তলা থেকে লাভ দিল, ওনার লুঙ্গি আটকে গেল, উনি স্প্রিং করে 20 তলায় চলে গেল। তবে যারা আমাদের ভার্চুয়ালি আমাদের এই ডিজিটালি অনুষ্ঠানটি দেখলেন, আপনাদের প্রত্যেকের হৃদয় রাজধানী থেকে আরো একবার শুভেচ্ছা। যাওয়ার বেলা একটা জোকস নয়, আপনাদের একটা ধাঁধা দিয়ে যেতে চাই, যেটার উত্তর দিতে পারলে নগদ 1000 টাকা দেবো, জেনে দিতে পারবেন। এই যে ফজলুল হক সাকিব ভাই, উনি হচ্ছেন আমার মার দূর সম্পর্কের নানির বাড়ির পাশের চাস্তো বোনের খালাতো বার সাক্ষাৎ বান্ধবীর ছোট ঘরের মাইয়ার বড় পোলার বন্ধু। তাহলে বলতে হবে উনি আমার কি লাগে। এটা যদি কেউ বলতে পারে তার জন্য থাকবে নগদ 1000 টাকা পুরস্কার। সেই পুরস্কার কে পাচ্ছেন সেই প্রত্যাশায় থাকলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।